আজকে যে চ্যাপ্টারটা আমরা কভার করব সেটা হচ্ছে গ্র্যাভিটেশন এবং গ্র্যাভিটি, অর্থাৎ মহাকর্ষ ও অভিকর্ষ। এইটার বাংলা নাম হচ্ছে মহাকর্ষ, আর এইটার বাংলা নাম হচ্ছে অভিকর্ষ। গ্র্যাভিটেশন কাকে বলে? গ্র্যাভিটেশন হচ্ছে মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল সেইটাকে বলছি গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশনের সংখ্যাটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন between two particles in the universe. মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলছি মহাকর্ষ বল। যেমন সূর্য চাঁদের মধ্যে আকর্ষণ বল, সূর্য পৃথিবীর মধ্যে আকর্ষণ বল, চাঁদ প্লুটোর মধ্যে আকর্ষণ বল, এইগুলো হচ্ছে এই গ্র্যাভিটেশনের এক্সাম্পল। গ্র্যাভিটেশন তো জানলাম, তাহলে গ্র্যাভিটি কাকে বলবো, অভিকর্ষ কাকে বলবো? অভিকর্ষ হচ্ছে গ্র্যাভিটেশনের একটা স্পেশাল পার্ট। পৃথিবী এবং পৃথিবী পৃষ্ঠের উপর রয়েছে কিংবা তার কাছাকাছি রয়েছে, এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটাকে বলবো অভিকর্ষ বল, অর্থাৎ গ্র্যাভিটি। এখানে একটা কথা বলে রাখি, সেইটা হচ্ছে আমাদের প্রকৃতিতে চারটা ফান্ডামেন্টাল ফোর্স রয়েছে, বল রয়েছে। তার মধ্যে সব থেকে দুর্বলতম বল হচ্ছে গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশনটা কার কার মধ্যে কাজ করে? মহাবিশ্বের যে কোনো দুটো পয়েন্ট মাস, এইটা একটা মাস, এইটা একটা মাস, ঠিক আছে? এটা সাপোজ সান, এইটা সাপোজ হচ্ছে মুন। হ্যাঁ, এদের মধ্যে যে আকর্ষণ বলটা সেইটাকে বলছি গ্র্যাভিটেশন। সমস্ত বস্তু উপর দিকে ছোড়ার ফলে নিচে আবার চলে আসে, সেগুলো সবকিছু কিন্তু গ্র্যাভিটির জন্য, মানে পৃথিবীর আকর্ষণ বলের জন্যই কিন্তু প্রত্যেকটা বস্তু উপর থেকে নিচে নামছে। এইবারে জানবো নিউটনের সূত্রটা, গ্র্যাভিটেশন রিলেটেড, মানে নিউটনের মহাকর্ষ সূত্রটা, সেইটা কি? নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এটা কাকে বলে? নিউটন এই লটা প্রথম পাবলিশ করেন 1687 সালে প্রিন্সিপিয়া বইতে। তার যে বই প্রিন্সিপিয়া, এই বইটাতে কিন্তু তিনি তার গ্র্যাভিটেশনের যে সূত্র সেটা কিন্তু প্রথম প্রকাশ করেন। লটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা, এটা একটা বস্তুকণা, এটা একটা বস্তুকণা, এর মাস m1, এর মাস m2, ঠিক আছে? এরা এই ডিস্টেন্সে রয়েছে, মানে m1 এর সঙ্গে m2 যে দূরত্ব সেটা হচ্ছে r। নিউটন বলছেন যে দুটো বস্তু কণা যদি একটা ডিস্টেন্সে সেপারেট থাকে তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা তাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং সেই বলের মান বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। দেখি, ধরে নিলাম m1 আর m2 মধ্যে আকর্ষণ বলটা হচ্ছে F।
তাহলে তিনি বলছেন যে এই ফোর্সটা বস্তু দুটোর সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। তারপরেই বলছেন যে এর ম্যাগনিটিউড বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতে, ভরের গুণফল m1 ইন্টু m2 প্রপোর্শনাল টু, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে 1/r², মানে ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। মানে দুটোর মধ্যে যদি ভর বাড়ে তাহলে আকর্ষণ বল বাড়বে, এবং দুটোর মধ্যে যদি দূরত্ব বাড়ে তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক সেই জন্য আকর্ষণ বল কমে যাবে। এইবারে এই দুটোকে সিম্পলিফাই করছি। যেহেতু প্রপোর্শনাল টার্মটা রয়েছে, তাহলে এইটাকে যদি আমাকে উড়িয়ে ইকুয়াল টার্ম নিয়ে আসতে হয় তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। সেটা কি? এইটা m1, এটা হচ্ছে m2, তাদের মধ্যে দূরত্ব r। যখন আমি এই টার্মটা তুলে দিয়ে ইকুয়াল টার্ম নিয়ে আসবো তখন কিভাবে হবে? f is equal to g into m1 m2 by r², এইটা আমার চলে এলো। তাহলে এই যে জিটা পাচ্ছি এইটাকে কি বলবো? এইটাকে বলবো মহাকর্ষীয় ধ্রুবক, এইটাকে বলবো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এই জি। এখন আমার কাজ হবে এই জির সংজ্ঞা বের করা, এই জি এর একক বের করা, এবং এই জি এর মান বের করা। F is equal to G m1 m2 by r²। জি এর সংজ্ঞা বের করব। কিভাবে সংজ্ঞাটা তৈরি করব? আমার সংজ্ঞাটা মুখস্থ করার দরকার নেই, এইখান থেকে আমি জি এর সংজ্ঞা, জি এর ডেফিনেশন তৈরি করব। দেখি, যদি m1 is equal to 1, m2 is equal to 1 এবং r যদি মান হয়, m1 is equal to 1, m2 is equal to 1 আর r is equal to 1, মানে একটার ভর এক একক আর একটার ভর সেই একই এক একক, এবং তাদের মধ্যে দূরত্ব যদি এক একক হয় তাহলে দেখি f সমান g হয়ে যাচ্ছে। তাহলে কি করে সংজ্ঞাটা লিখো? সংজ্ঞাটা হচ্ছে দুটো একক ভরের বস্তু একক দূরত্বে যদি থাকে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেইটাকে বলছি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আমি আবার বলছি, সংজ্ঞাটা কিভাবে তৈরি করছি ওইটা দেখার চেষ্টা করো। দুটো একক ভরের বস্তুকে যদি একক দূরত্বে রাখা হয় তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। দুটো ইউনিট মাসের অবজেক্টকে যদি ইউনিট ডিস্টেন্সে রাখি তাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেইটাকে বলছি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। জি এর ডেফিনেশন তো হয়ে গেল, এইবারে জি এর ইউনিটটা একটু কিভাবে তৈরি করব, কিভাবে বের করব সেটা আমি দেখছি। দেখি, ইউনিট অফ জি জি
দেখি এফ এর সঙ্গে আর স্কোয়ার আসবে, ইউনিট অফ এফ মানে বলের একক ইন্টু ইউনিট অফ আর মানে দূরত্বের এককের হোল স্কোয়ার বাই ইউনিট অফ মাস ইন্টু ইউনিট অফ মাস। ঠিক আছে, কেন জি যদি বাম দিকে থাকে তাহলে জি সমান হবে এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 ইন্টু m2, সেভাবে লিখলাম। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে জি এর ইউনিটটা কি হবে, এসআই পদ্ধতিতে ফোর্সের একক কি, এসআই পদ্ধতিতে ফোর্সের একক হচ্ছে নিউটন। নিউটন। আচ্ছা, দূরত্বের একক কি, মিটার, তার আবার হোল স্কোয়ার আছে, তাহলে কি হবে মিটার স্কোয়ার বাই ইউনিট অফ মাস ইন্টু ইউনিট অফ মাস মানে ভরের এককের স্কোয়ার, কেজি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে এটাকে একটু সিম্পলিফাই করছি না, এই কেজি স্কোয়ারটাকে উপরে নিয়ে লিখছি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। জি এর এসআই ইউনিট হয়ে গেল। এইবারে জি এর সিজিএস ইউনিট কিভাবে বের করব, সিজিএস কি হবে, ফোর্সের সিজিএস ইউনিট হবে ডাইন, দূরত্বের সিজিএস ইউনিট তার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার বাই ভরের সিজিএস ইউনিট কি গ্রাম, গ্রাম স্কোয়ার, যেগুলো হচ্ছে ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। হয়েছে, হলো তো। তাহলে সিজিএস একক হচ্ছে ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার, ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার, আর এসআই ইউনিট হলো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন তো জি এর ইউনিট আমরা ডিটারমাইন করলাম, এইবারে জি এর মান, এসআইটা আমার মনে রাখি, এসআই ভ্যালু সমান 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই সাইনটা আমি জানলাম, এখান থেকে কি করে সিজিএস বের করবো সেইটা একটু দেখি। এটাকে আমি আর একটু সিম্পলিফাই করে লিখছি 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু 1 নিউটন ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার বাই 1 কেজি ইন্টু 1 কেজি। is equal to 6.67 into 10⁻⁻11 সিজিএস এ কনভার্ট করছি। 1 নিউটন সমান কত টাইম, 10⁵ টাইম। 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। 1 কেজি 1000 গ্রাম, 1 কেজি 1000 গ্রাম। এই 3টা শূন্য, 1 2 3, এই 3টা শূন্য, তাহলে কত হচ্ছে, এই 3টা শূন্য আর এই 3টা শূন্য কেটে যাচ্ছে,
6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর এখানে একটা 10 রয়েছে 10 টু দি পাওয়ার 6। এইখানে আরো আছে এই শূন্য এই শূন্য, তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 থেকে 10 স্কয়ার বাদ যাবে, মানে 10 টু দি পাওয়ার 3 9 সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম স্কয়ার সমান 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 9 সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম স্কয়ার। তাহলে এসআই ভ্যালুটা যদি মনে রাখি তাহলে কিন্তু সিজিএস ভ্যালুটাও বের করতে পারবো। জি এসআই ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, আর সিজিএস ইউনিট হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 9 সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম স্কয়ার। আচ্ছা, এবারে এই যে জি, এইটাকে আমি বলছিলাম যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। কেন সার্বজনীন? কেন এই জি ভ্যালুটা, যে দুটো মাস নিয়েছিলাম, বডি নিয়েছিলাম, যে দুটো বডি নিয়েছিলাম তাদের শেপ, তাদের নেচার এর উপর ডিপেন্ড করে না, কিংবা এই দুটো পার্টিকেলস যে মিডিয়ামে রয়েছে, যে মাধ্যমে রয়েছে তাদের উপরও কিন্তু নির্ভর করে না। যেহেতু অবজেক্ট দুটোর নেচার, সাইজ এদের উপর জির ভ্যালু নির্ভর করে না, এবং অবজেক্ট দুটো যে মিডিয়ামে রয়েছে, মাধ্যমে রয়েছে তার উপরও ডিপেন্ড করে না, সেই জন্য জি কে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এখন আমরা জানব গ্র্যাভিটি এবং অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটিটা আমরা আগে জেনেছি যে পৃথিবী এবং পৃথিবী পৃষ্ঠের কোনো একটা বস্তু, তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলছি গ্র্যাভিটি, অভিকর্ষ। আর অভিকর্ষজ ত্বরণ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাকে বলে? এই অভিকর্ষ বলের প্রভাবে একটা অবাধে পতনশীল বস্তু, তার মধ্যে যে ত্বরণ তৈরি হচ্ছে সেটাকে বলছি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আমি আবার বলছি, একটা অবাধে পতনশীল বস্তু, অর্থাৎ এই বস্তুটাকে উপর থেকে জাস্ট ছেড়ে দেওয়া হলো, সেটাকে বলা হয় অবাধে পতনশীল বস্তু। একটা অবাধে পতনশীল বস্তু সে যখন পড়তে থাকে পৃথিবীর আকর্ষণ বলের জন্য, তখন তার মধ্যে যে অভিকর্ষজ ত্বরণ তৈরি হচ্ছে সেটাকে বলছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এর মানটা কি হবে সেটা আমি বের করব। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তাকে স্মল জি দিয়ে ডিনোট করা হয়। এটা হচ্ছে পৃথিবী, এর মাস হচ্ছে এম, আর রেডিয়াস হচ্ছে আর। এটা পৃথিবী পৃষ্ঠ, তার উপরে সাপোজ এইখানটাতে একটা পার্টিকেল রয়েছে, এখানে একটা পার্টিকেল রয়েছে, অবজেক্ট রয়েছে, তাহলে এইখান থেকে দূরত্ব হচ্ছে আর, আর পৃথিবী পৃষ্ঠ থেকে দূরত্ব হচ্ছে এইচ। তাহলে পৃথিবীর সেন্টার থেকে দূরত্ব কত হলো? স্মল আর ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ।
পৃথিবীর অভিকর্ষ বলের জন্য এই যে অবজেক্টটা রয়েছে সে নিচের দিকে নামতে থাকবে। আমি আবার বলছি, পৃথিবীর অভিকর্ষ বলের জন্য এই অবজেক্টটা পৃথিবী পৃষ্ঠের দিকে নামতে থাকবে। তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কি হবে? এই অবজেক্টটার মাস ধরে নিলাম ছোট এ। এখন পৃথিবী আর এই অবজেক্টের মধ্যে আকর্ষণ বল কত হবে? এফ সমান কত হবে? জি পৃথিবীর মাস, বস্তুটার মাস বাই তাদের মধ্যে যে দূরত্ব স্মল আর তার হোল স্কয়ার। এইবারে এই বস্তুটা যখন নিচের দিকে পড়ছে তার ত্বরণ হচ্ছে স্মল জি। তাহলে সে কি পরিমাণ ফোর্স এক্সপিরিয়েন্স করবে? তার মাস এবং তার অ্যাক্সিলারেশন, তাহলে সেটা হবে F ইজ ইকুয়াল টু স্মল m বস্তুটার মাস এবং সে যখন নিচের দিকে নামছে তার অভিকর্ষজ ত্বরণ জি। এই দুটো ফোর্স তো ইকুয়াল হবে। পৃথিবী আর বস্তুটার মধ্যে আকর্ষণ বল হচ্ছে এইটা, জি বড় এম ছোট এম বাই স্মল আর হোল স্কয়ার। আবার বস্তুটা পৃথিবীর দিকে নামছে স্মল এম ইন্টু জি এই বল নিয়ে। দুটো যদি ইকুয়াল করি কি হবে? এম জি ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এম এম কাটছে, তাহলে জি সমান জি এম বাই আর স্কোয়ার। যদি অবজেক্টটা পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে না থাকে, পৃথিবী পৃষ্ঠেই থাকে, যদি অবজেক্টটা পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় না থেকে পৃথিবী পৃষ্ঠেই থাকে, এই পয়েন্টে যদি থাকতো তাহলে এইচ ইজ ইকাল টু 0 হয়ে যেত স্মল এইচ, তাহলে স্মল আর ইজ ইকাল টু এইটা হয়ে যেত। তখন কি হবে? জি সমান জি এম বাই আর স্কোয়ার। তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অভিকর্ষজ ত্বরণ ইজ ইকাল টু হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট পৃথিবীর মাস বাই হচ্ছে পৃথিবীর রেডিয়াস তার হোল স্কয়ার। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি ইজ ইকাল টু ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট পৃথিবীর মাস বাই পৃথিবীর রেডিয়াস তার স্কয়ার। তাহলে দেখছি এই জির ভ্যালু কিন্তু শুধুমাত্র পৃথিবীর মাস এবং পৃথিবীর রেডিয়াসের উপর ডিপেন্ড করছে, এটা কিন্তু বস্তুর ভরের উপর ডিপেন্ড করছে না। তাহলে একটা সেম হাইট থেকে একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তু দুটোকেই আমি ছেড়ে দিলাম, তাহলে দুটো বস্তুর ক্ষেত্রে কিন্তু একই অভিকর্ষজ ত্বরণ তৈরি হবে। এটা একটু মনে রাখতে হবে যে একটা হাইট থেকে দুটো ডিফারেন্ট মাসের বডিকে জাস্ট ছেড়ে দিলাম, তাহলে কোনটার ত্বরণ বেশি হবে? দুটোই কিন্তু একই ত্বরণে নামতে থাকবে। কারণ কি এখানে দেখলাম যে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ সেটা কিন্তু পৃথিবীর রেডিয়াস এবং পৃথিবীর ভরের উপরই কিন্তু শুধুমাত্র নির্ভর করছে, বস্তুর ভরের উপর কিন্তু নির্ভর করছে না। F is equal to G m1 m2 by r square, আর একটা হচ্ছে G is equal to
জি এম বাই আর স্কোয়ার। এবারে একটা অঙ্ক করি। এই সূত্র থেকে একটা অঙ্ক করব। অঙ্কটা হলো যে দূরত্ব অপরিবর্তিত রেখে দুটো বস্তুর ভর যদি ডবল করি তাহলে যে ফোর্স হবে সেইটা আগের ফোর্সের কত গুণ হবে। কোশ্চেনটা আবার বলছি, দুটো অবজেক্ট রয়েছে, একটার মাস m1 আর একটার মাস m2, তাদের মধ্যে ডিস্টেন্স রয়েছে r। এখন কি করলাম, দুটো অবজেক্টের মধ্যে ডিস্টেন্স ফিক্সড রেখে m1টাকেও ডবল করলাম আর m2টাকেও ডবল করলাম, তাহলে যে রেজাল্টেন্ট ফোর্সটা আসবে সেটা আগের তুলনায় কত গুণ হবে। প্রথমে ফোর্সটা কত থাকবে, F ইজিক্যাল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এখন কি বললাম যে মাস দুটো ডবল করব এবং দূরত্বটাকে ফিক্সড রাখবো। 2m1 ডবল করেছি, 2m2 আর ডিস্টেন্স যেটা সেটা r থাকবে। তাহলে এখন f প্রাইম যদি ধরি তার সেটা হবে g ইনটু 2m1 2f2 বাই r স্কোয়ার ইজিক্যাল টু 4 ইন্টু জি m1 m2 বাই r স্কোয়ার ইজিক্যাল টু 4f, কারণ এইটা তো f হয়ে গেল। তাহলে যখন ডিস্টেন্স ফিক্স রেখে মাস দুটো হচ্ছে ডবল করলাম তখন রেজাল্টেন্ট ফোর্সটা আগের ফোর্সের 4 গুণ হয়ে গেল। আর একটা অঙ্ক হতে পারে যে ডিস্টেন্স ডবল করে দিলাম, মাস ফিক্সড রাখলাম, তখন ফোর্সটা কি হবে। আর একটা হতে পারে মাসও ডবল করলাম আর ডিস্টেন্সও ডবল করলাম, তখন যে ফোর্সটা হবে সেই ফোর্সটা আগের ফোর্সের কত গুণ হবে। যে দুটো অঙ্ক বললাম আর যেটা করিয়ে দিলাম এই তিনটে ভালো করে বুঝবে। এই সূত্রর একটা অঙ্ক করার চেষ্টা করছি। পৃথিবীর রেডিয়াস আর পৃথিবীর মাস m, এইখানটাতে একটা অবজেক্ট রয়েছে, তার g হবে জি এম বাই আর স্কোয়ার। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সারফেস অফ আর্থ at which acceleration due to gravity is equal to half of acceleration due to gravity at the surface of earth। মানে পৃথিবী পৃষ্ঠ থেকে এমন একটা উচ্চতা বের করো যেই পয়েন্টে কোনো বস্তু অভিকর্ষজ ত্বরণ, সেই বস্তুটাকে যদি পৃথিবী পৃষ্ঠে রাখি তার অভিকর্ষজ ত্বরণের হাফ হবে। তাহলে সাপোজ এই পয়েন্টটাতে হচ্ছে আমার অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম ইজিক্যাল টু হাফ জি হচ্ছে, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে যে দূরত্ব সেইটা আমি বের করব, এই ভ্যালুটা বের করব। কি করে বের করব, আগে দেখি সেন্টার থেকে যে পয়েন্টটা নিলাম, সাপোজ এটা হচ্ছে আর্থ সারফেস পয়েন্ট এ, আর যে পয়েন্টে হাফ জি হচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে জি এ হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, আর জি বি হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার।
ঠিক তো? কারণ কি, পৃথিবীর সেন্টার থেকে বস্তুটার দূরত্ব কত টোটাল, এইটা আর এইটা এইচ, তাহলে আর প্লাস এইচ এটা হয়েছে। কোশ্চেন কি বলে দিয়েছে যে জি বি অর্থাৎ জি প্রাইম ইজ ইকুয়াল টু হাফ জি, তাহলে এখানটাতে লিখে দিই জি বি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ জি এ সমান জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার, or half into gm by r square is equal to gm by r plus h whole square। gm কাটছে, তাহলে কি হচ্ছে r plus h whole square, এইটা বাম দিকে আসছে আর এটা যদি ডান দিকে যায় তাহলে হচ্ছে 2r square। और r प्लस h समान √2r, শুধু প্লাস চিহ্নটা নিলাম, और কি হচ্ছে h ইজ ইকুয়াল টু √2 মাইনাস 1 ইন্টু r। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি √2 মাইনাস 1 ইন্টু r, যেখানে r হচ্ছে পৃথিবীর রেডিয়াস, সেই উচ্চতায় উঠলে যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে সেটা পৃথিবী পৃষ্ঠের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির অর্ধেক হবে। ঠিক আছে, আমি আবার কিভাবে করলাম একটু দেখার চেষ্টা করি। পৃথিবী পৃষ্ঠের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে জিএম বাই আর স্কয়ার, আর হচ্ছে পৃথিবীর সেন্টার থেকে পৃথিবী পৃষ্ঠের দূরত্ব। এইবারে পৃথিবী পৃষ্ঠ থেকে বি পয়েন্টে সাপোজ যে ত্বরণ, সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের ত্বরণের হাফ বি পয়েন্টে। বি পয়েন্টে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে জি এম বাই বি পয়েন্ট থেকে পৃথিবীর সেন্টারের ডিস্টেন্স কত, আর প্লাস এইচ এর হোল স্কয়ার। ডিস্টেন্সটা হচ্ছে আর প্লাস এইচ, তার স্কয়ার হবে যেহেতু ফর্মুলাটা জি এম বাই আর স্কয়ার। এইখান থেকে জি বি ইজ ইকুয়াল টু হাফ জি এ, হাফ ইন্টু জি এর ভ্যালু আমি বসিয়ে দিলাম, দিয়ে সলভ করে আলটিমেট এলো এইচ ইজ ইকুয়াল টু √2 মাইনাস 1 ইন্টু আর। এখন জানবো ভ্যারিয়েশন ইন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ভ্যারিয়েশন ইন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। G is equal to gm by r square। এটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস আর, আর পৃথিবীর মাস হচ্ছে m। যখন জি এর ভ্যালু বের করছিলাম তখন সবসময় আমি একটা স্ফিয়ার সেটা আঁকছিলাম, কিন্তু মানে পৃথিবী একটা সলিড স্ফিয়ার যার ইউনিফর্ম মাস রয়েছে এবং যার রেডিয়াস হচ্ছে আর। কিন্তু আমরা জানি পৃথিবী কিন্তু সলিড স্ফিয়ার নয়, একটু চ্যাপ্টার। এটা হচ্ছে পোল, এটা হচ্ছে এই পয়েন্ট, এই যে লাইনটা সেটা হচ্ছে ইকুয়েটর, মানে এটা হচ্ছে মেরু আর এটা হচ্ছে নিরক্ষরেখা। ঠিক আছে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখা পর্যন্ত দূরত্ব যেটা সেটা হচ্ছে বেশি, আর পৃথিবীর কেন্দ্র থেকে পোল সেই দূরত্বটা হচ্ছে কম। তাহলে আর ই গ্রেটার দেন আর ভি। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখা পর্যন্ত দূরত্বটা বেশি এবং পৃথিবীর কেন্দ্র থেকে পোল পর্যন্ত দূরত্বটা হচ্ছে কম। তাহলে জি ই হবে মানে হচ্ছে ইকুয়েটারে ত্বরণ হবে জি এম বাই আর ইর হোল স্কয়ার, আর জি
পি ইজ ইকুয়াল টু, মানে পোলে হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে জি এম বাই আর পি হোল স্কয়ার। যেহেতু আর ই গ্রেটার দেন আর পি, তাহলে কি হচ্ছে জিপি গ্রেটার দেন জিই, অর্থাৎ ইকুয়েটারে যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ইকুয়েটারে যে অভিকর্ষজ ত্বরণ হবে সেটা কিন্তু পোলে গেলে তার তুলনায় বেশি হবে। তাহলে অভিকর্ষজ ত্বরণ নিরক্ষরেখা বরাবর যে ভ্যালুটা আসবে পৃথিবীর মেরুতে গেলে সেই ভ্যালুটা কিন্তু তার থেকে বেশি হবে। আর একটা দেখি যে পৃথিবীর মাস ইউনিফর্ম নিয়েছি এখানটাতে, মানে পৃথিবীর সমস্ত জায়গায় ডেনসিটি একই, কিন্তু পৃথিবীতে বিভিন্ন জায়গায় ডেনসিটি কিন্তু বিভিন্ন, সেই জন্য মাস অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি চেঞ্জ হবে। এখন আমরা জানব লস অফ ফ্রিলি ফলিং বডিজ, অর্থাৎ পতনশীল বস্তুর সূত্রাবলী, অবাধে পতনশীল বস্তুর সূত্রাবলী। আমরা জানি কোন বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে জাস্ট উপর থেকে যখন ফেলে দিই বা জাস্ট হাতটা ছেড়ে দিই, সেটা পৃথিবীর অভিকর্ষ টানের জন্য নিচের দিকে নামতে থাকে, ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে। ধরুন যেমন গাছে আম পেকেছে, ঠিক আছে, সেটা নিচের দিকে পড়তে থাকছে। বিজ্ঞানী গ্যালিলিও তিনি দুটো শর্ত সাপেক্ষে এই সূত্রগুলি প্রকাশ করেছেন। শর্ত দুটি কি কি? এক নম্বর শর্ত হচ্ছে যে বস্তুটা পড়ছে তার কোনো ইনিশিয়াল বেগ থাকবে না, মানে প্রাথমিক বেগ বস্তুটার থাকবে না, জাস্ট ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যখন বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে তখন কিন্তু কোনো এয়ার রেজিস্ট্যান্স রাখা যাবে না, ফ্রিলি পড়তে থাকবে। এই দুটো শর্ত যারা হোল্ড করে তাদেরকে বলা হয় অবাধে পতনশীল বস্তু। এক নম্বর সূত্র হচ্ছে স্থির অবস্থা থেকে সমস্ত পতনশীল বস্তু সমান দ্রুততায় নিচে নামতে থাকে। আরেকবার বলছি, স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সমস্ত বস্তু সমান দ্রুততায় নিচে নামতে থাকে। অর্থাৎ কি হবে না, সাপোজ এখানে একটা বাড়ি আছে, বাড়ির উপর থেকে একদম উপরের ছাদ থেকে একটা স্কোয়ারের বাক্স আমি ফেলছি, আর একটা হচ্ছে একটা কাগজ ফেলছে, একটা পেজ। আপাত দৃষ্টিতে আমরা যখন এক্সপেরিমেন্টটা করব তখন কি হবে, যে স্কোয়ার বাক্সটা ভারী সেইটা তাড়াতাড়ি নিচে নামতে থাকবে, কিন্তু যে কাগজটা আমি ফেলবো সেটা কিন্তু ধীরে ধীরে নামতে থাকছে। এইখানে কি হয়, এয়ার রেজিস্ট্যান্স রয়েছে, সেই জন্য কিন্তু দুটো, মানে এই বাক্সটা এবং কাগজটা দুটো কিন্তু একসঙ্গে পড়ছে না। এখন একটা আমি এক্সপেরিমেন্ট দেখানোর চেষ্টা করছি। একটা কন্টেনার আছে, কন্টেনারে প্রথমে এয়ার থাকবে, একটা পালক আর একটা বল, দুটোকে ছাড়া হবে। স্বাভাবিকভাবেই বলটা আগে পড়বে এবং পালকটা ধীরে ধীরে পড়বে। এরপরে কি করা হবে, কন্টেনার থেকে ভেতরে যে গ্যাস ছিল সেটাকে পুরোপুরি বের করে নেওয়া হবে, ভ্যাকুয়াম করে দেওয়া হবে। তাহলে কি হলো, ওখানে কোনো এয়ার থাকলো না, তাহলে এয়ার রেজিস্ট্যান্স থাকলো না। এরপরে পালকটা আর বলটাকে দুটো একসঙ্গে ছাড়া হবে। দেখা যাবে দুটো বস্তুই, অর্থাৎ পালকটা
এবং বলটা দুটোই কিন্তু একই সময়ে মাটি টাচ করছে, মানে গ্রাউন্ড ফ্লোরটাকে টাচ করছে। ভিডিওটা দেখি। This is NASA's Space Power Facility near Cleveland, Ohio, and it is the world's biggest vacuum chamber. It's used to test spacecraft in the conditions of outer space, and it does that by pumping out the 30 tons of air in this chamber until there are about 2 grams left. And it's kind of got an eccentric construction, which is part of its history. It was built in the 1960s as a nuclear test facility to test nuclear propulsion systems, and that meant that they built it out of aluminium to make the radiation easier to deal with. Aluminium is not the best thing, the strongest material to build a vacuum chamber out of. So they built an outer concrete skin, which is part radiation shielding and part an external pressure vessel, so that this thing can take the force that's present on the outside when it's pumped out to the conditions of outer space. Galileo's experiment was simple. He took a heavy object and a light one and dropped them at the same time to see which fell fastest. Now in this case, the feathers fell to the ground at a slower rate than the bowling ball because of air resistance. So in order to see the true nature of gravity, we have to remove the air. It takes 3 hours to pump out the 800,000 cubic feet of air from the chamber. Okay, we dropped 2 millitorr in the last 30 minutes. But once it's complete, there's a near perfect vacuum inside. 6104 manual, 10% open. Station 1, go for drop. PCV 30-1, pressure set point at 240 psi. We are go for drop. 10, 9, 8, 7, 6, 5, 4. Cameras on. 2, 1. Release. Look. Watch right there. Look at how they hit right there. Exactly. You're back on the side. Exactly the same. Feathers don't move, nothing. Look at that. That's just brilliant. Isaac Newton would say that the ball and the feather fall because there's a force pulling them down, gravity. But Einstein imagined the scene very differently. The happiest thought of his life was this: the reason the bowling ball and the feather fall together is because they're not falling. They're standing still. There is no force acting on them at all. He reasoned that if you couldn't see the background, there'd be no way of knowing that the ball and the feathers were being accelerated towards the earth. শেষে দেখতে পেলাম যে পালকটা আর বলটা যখন কন্টেনার থেকে এয়ারটাকে রিমুভ করে দেওয়া হচ্ছে তখন কিন্তু দুটোই একই স্পিডে নামছিল
এবং একই সময়ে গ্রাউন্ড ফ্লোরকে টাচ করেছে। তাহলে ফার্স্ট লটা হোল্ড করলো। এইবারে আসছি সেকেন্ড ল। একটা জায়গা থেকে একটা বস্তু জাস্ট পড়ছে, নিচের দিকে পড়ছে, কোন একটা সময়ে, মানে এইখান থেকে আসতে একটা সময় লেগেছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে একটা সময়, সাপোজ টি সময় লেগেছে, কোনো একটা সময় বি পয়েন্ট টি সময়ের ফলে বি পয়েন্টে এলো। তো এই সময় বেগটা হবে, ভেলোসিটিটা হবে বি পয়েন্টে বস্তুটার ভেলোসিটি প্রপোর্শনাল টু টাইম। স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু কোন একটা নির্দিষ্ট সময়ে যে বেগ অর্জন করে সেইটা ওই সময়ের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, এবারে হচ্ছে তৃতীয় সূত্র। 3 নম্বর সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে ভেলোসিটি রিলেটেড। তৃতীয় সূত্রটা কি? সেই এ পয়েন্ট হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, কোন একটা সময় টি সময় বি পয়েন্টে এলো। তাহলে এ থেকে বির দূরত্ব যদি এইচ হয়, এ থেকে বির দূরত্ব যদি এইচ হয়, এইচটা প্রপোর্শনাল টু টাইম স্কোয়ার। অর্থাৎ স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল একটি বস্তু কোনো নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেইটা ওই সময়ের বর্গের সমানুপাতিক। আরেকবার বলছি, স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল কোনো বস্তু কোনো একটি নির্দিষ্ট সময়ে টি ফর টাইম যে দূরত্ব অতিক্রম করে, এবির মধ্যে ডিস্টেন্স, সেই দূরত্বটা অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক। প্রথম সূত্রটা হচ্ছে অবাধে পতনশীল সমস্ত বস্তু একই দ্রুততায় নিচে নামতে থাকে। দ্বিতীয় সূত্রটা হলো অবাধে পতনশীল কোনো বস্তু কোনো নির্দিষ্ট সময়ে যে বেগ অর্জন করে সেইটা অতিক্রান্ত সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্রটা হলো স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল কোনো বস্তু কোনো নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক। The second law corresponding to velocity proportional to t for time, or third law corresponding to distance proportional to time square.